বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজা করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আপনাদের সাথে আছি আমি, রেদওয়ান আহমেদ। দর্শক, আজ আলোচনা করব রাঙ্গামাটি জেলা সংসদীয় আসন 299 নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা। রোড টু পার্লামেন্ট, আজ রাঙ্গামাটি জেলা সংসদীয় আসন 299। দর্শক, এই মুহূর্তে রাঙ্গামাটি আসনের মনোনয়ন প্রত্যাশী নেতাদের কথা একটু শুনে আসি আমরা। জনগণের রায় পেলে আমি এখানে সুষম উন্নয়নের ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারবো। বিশেষ করে আমাদের তারেক সাহেবের যে 31 দফা, এটা জনগণের মধ্যে অভূতপূর্ব সাড়া পড়বে। এখানে কিন্তু সুষম উন্নয়ন সহ রেনবো নেশনের কথা বলা হয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেটা বাংলাদেশের জাতীয়তার ভিত্তি, সেইভাবে আমরা কিন্তু জনগণকে বোঝাচ্ছি। জনগণ কিন্তু ব্যাপক সেবা দিচ্ছে। জনগণ আশা করছে যে বাংলাদেশের জনগণের সাথে পার্বত্য অঞ্চলের জনগণ সম্পৃক্ততার মাধ্যমে একটা সম্প্রীতি রাঙ্গামাটিতে বিরাজ করবে। আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জন্য, গণমানুষের জন্য। তো জয়ের ব্যাপারে শতভাগ আমি আশাবাদী। কারণ হচ্ছে যে মানুষ বোধ এবং ভাতের অধিকারের জন্য মরতে লড়তে প্রস্তুত। সাধারণ মানুষ কিন্তু এখন এটার জন্য অপেক্ষা করছে যে আমি কখন আমার ভোটটা সঠিকভাবে দিতে পারবো। তো সে কারণে আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত, যেহেতু সাধারণ মানুষ চাচ্ছে যে এখানে যে সমস্ত ভোট কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ, ভোট কেন্দ্রগুলোতে যাতে র্যাব এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়। বেকারত্ব রোধ করা, শিক্ষার মান নাই বললে চলে। সেই শিক্ষার মান বাড়ানোর জন্য ইসলামী আন্দোলন প্রচেষ্টা থাকবে। আমাদের দেশ রক্ষা বাহিনীদের উপর আরো সংস্কার করা হবে। এই অনুষ্ঠানে আমরা নির্বাচন নিয়ে কথা বলি এবং স্থানীয় পর্যায়ে যারা রাজনীতিতে যুক্ত কিংবা যারা মনোনয়ন পেয়েছেন, মনোনয়ন প্রত্যাশী, আমরা তাদের সাথে কথা বলি। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি রাঙ্গামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। বিপিন জ্যোতি চাকমা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুরুতেই একটু জানতে চাই বিপিন জ্যোতি চাকমা আপনার কাছে যে বর্তমান রাজনীতির হালচাল, বর্তমান প্রেক্ষাপট যদি আমি বলি, ফেব্রুয়ারিতে নির্বাচন, আর কিছুদিন পর। এই সময়ে আসলে রাঙ্গামাটির কি অবস্থা দেখছেন রাজনীতিতে? হ্যাঁ, আপনারা জানেন, সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা অবগত হয়েছেন যে গতকালকে আমাদের ছিল সমন্বয় সভা। এখানে আমাদের দক্ষিণাঞ্চলের মুখ্য সচেতক জনাব হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। তো আমরা ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে আসলে আমাদের প্রথম সমন্বয় সভা করেছি রাঙ্গামাটিতে 3 পার্বত্য জেলা সহ রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি। তো জনগণের যে আকাঙ্ক্ষা ওখানে আসলে আমরা ফুটে উঠেছে বলে মনে করি। আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা, যারা আসলে গণ অভ্যুত্থানকে সামনে রেখে যে দল, যে এনসিপি, জাতীয় নাগরিক, আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি বা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি, সবাই আমরা মনে করি যে জাতীয় নাগরিক থেকে আমরা নেতা কর্মী সবাই মনে করি যারা ন্যায়ের পথে থাকবে, যারা সততার পথে থাকবে, যারা আপনার বাংলাদেশপন্থী, তারা আমাদের আগামী নির্বাচনে আসলে জয়ী করবে। তারা আমাদেরকে আগামী নির্বাচনে ভোট প্রদান করবে, ম্যান্ডেট দিবে আমাদেরকে সরকার গঠনের জন্য। এবং আমরা যদি সরকার গঠন করতে পারি বা সরকারে অংশীদারিত্ব পাই, তাহলে আমরা পার্বত্য চট্টগ্রামে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, পর্যটন খাতে আমরা ব্যাপক উন্নতি সাধন করব। সেই সাথে এখানে সমস্ত জাতিগোষ্ঠীর একটা মেলবন্ধন আমরা করার চেষ্টা করব, তৈরি করব, যাতে আমরা সবাই একসাথে আমরা পথ চলতে পারি। আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জাতিগোষ্ঠীর আসলে বসবাস। এই জাতিগোষ্ঠীর ভিন্নতার কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, যেটা অনাকাঙ্ক্ষিত। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এবং মানুষের মনস্তাত্ত্বিক ভাবনাগুলোকে আসলে আমরা পরিবর্তন আনতে চাই নতুন রাজনৈতিক বিনির্মাণের ক্ষেত্রে। একসাথে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব। কোনো বিদেশপন্থী রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, যারা বিদেশপন্থী রাজনীতিকে প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, তাদের সাথে যাতে আমরা আলাদাভাবে একটা নতুন রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে পারি। জি,
আমরা আবারও আপনার কাছে ফিরতে চাই, আপনার কথা শুনতে চাই, আপনার কর্মপরিকল্পনা শুনতে চাই। আমাদের সঙ্গে আরেকজন অতিথি এই মুহূর্তে যুক্ত হয়েছেন রাঙামাটি থেকে বিএনপি নেতা, বিএনপির সহ সভাপতি নাইমুল ইসলাম। নাইমুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছ থেকে একটু বর্তমান রাজনীতি নিয়ে জানতে চাই। বর্তমান রাজনীতির হালচাল, বিশেষ করে রাঙামাটিতে কি অবস্থা? ফেব্রুয়ারিতে নির্বাচন, প্রস্তুতির বিষয়টা তো আপনাদের জানতেই চাই, পাশাপাশি অন্যান্য বেশ কিছু কোশ্চেন রয়েছে আমার, সেসব আপনার কাছে আমি পরবর্তীতে বলতে চাই। ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমরা মূলত রাঙ্গামাটিতে নির্বাচনী হালচালে আমরা কাজ করছি ধানের শীষের জন্য। আমরা মনোনয়নের পরপরই আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি। বিশেষ করে দলীয় নেতা কর্মীদের সাথে আমাদের সৌজন্য সাক্ষাৎটা হচ্ছে। এর পরবর্তীতে আমরা উপজেলা পর্যায়ে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো শুরু করব। আপাতত আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে রয়েছে। দলের মধ্যে বিগত সময়ে আমরা যে ভোট দিতে পারিনি, দেশ যে ভোটের মধ্যে ছিল না, দেশের মধ্যে যে একটি ফ্যাসিস্ট সরকার ছিল, তাদের হস্তক্ষেপের কারণে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়েছিল, অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে ছিল। এই পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছি আমরা, যেমন করছি আমাদের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ওই চেষ্টাই করছেন অবিরত। জি, আপনাদের চেষ্টা আসলে মানে ভালোভাবে আপনারা চেষ্টা করছেন। আরেকটি বিষয় জানতে চাই যে বিএনপি সাংগঠনিক, যদি আমি এখন যদি কার্যক্রম জানতে চাই, যে সেখানে জামায়াত আছে, এনসিপি আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, সেই ক্ষেত্রে আসলে বিএনপি কতটুকু সুসংগঠিত হতে পারছে? ধন্যবাদ আপনাকে। মূলত বিএনপির যে ধানের শীষের ভোট, এগুলো ধানের শীষ দিয়ে বিবেচনা করা হবে। আর আমরা মূলত অন্যদের ভোটগুলো নিতে চাইও না। জামাত আমাদের ভোটের রাজনীতি এবং অন্যান্য কোনো রাজনৈতিক দল আমাদের ভোটের রাজনীতিতে ফ্যাক্টর হওয়ার কোনো সুযোগ নেই। মূলত বিএনপির যে ভোট এবং সারা বাংলাদেশে যে জোয়ার ছিল, তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এই জোয়ারের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামও এই জোয়ারের মধ্যে আছে এবং আশা করি এই জোয়ারের মাধ্যমে জামাত বা অন্যান্য রাজনৈতিক দল, এনসিপি, ওই রাজনৈতিক দল খুব বেশি একটা সমস্যার সৃষ্টি করবে বলে আমার মনে হয় না। তার মানে আপনার মনে হচ্ছে যে আপনার অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে বেশ এগিয়ে, তাই তো? আমরা অন্য দলের চাইতে এগিয়ে এটা হলফ করে বলতে পারি, তবে আন্ডার এস্টিমেট করব না কাউকে। আমি যে সমস্ত রাজনৈতিক দলের কথা আমি জানি, রাঙ্গামাটিতে জনসংহতি সমিতি ছাড়া অন্যান্য রাজনৈতিক দল আমাদের রাজনৈতিক ভোটের জন্য এবং অন্যান্য বিষয়ের জন্য খুব বেশি সমস্যায় হবে বলে আমার মনে হয়। জি, আমি একটু পাহাড়ি এলাকার বিষয়ে আসতে চাই। পাহাড়ি চিত্র কিন্তু একেবারে একটু ভিন্ন। দেখা যাচ্ছে যে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেখানকার কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো কি নির্বাচনে কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে? আপনার কি মনে হয়, নাকি এখন সব ঠিক আছে আপাতত? আপাতত ঠিক আছে একটু বলা যায়, তবে পাহাড়ের যে সমস্যাটা, এটা রাজনৈতিক সমস্যা। এটা রাজনৈতিকভাবে সমাধানের জন্য আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বদ্ধপরিকর এবং বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় ভবিষ্যতে সুযোগ পায়, আমি আশা করি পার্বত্য চট্টগ্রামে এই সমস্যা সমাধানের জন্য বিএনপি কার্যকর একটি ভূমিকা নেবেন। আর বর্তমানে যে সমস্ত সমস্যা আছে, এটা ছোটখাটো সমস্যা যেগুলো আছে, এগুলো সমাধান হওয়ার জন্য, এগুলো সমাধান করার জন্য আমাদের নেতা, আমাদের যে দীপেন দেওয়ান ধানের শীষের প্রতীক, উনি চেষ্টা করছেন অবিরতই। আমি মনে করি এই চেষ্টার মাধ্যমে আমাদের সমস্যার সমাধানের অনেক দূর এগিয়ে যাবে। আচ্ছা, আমার আরেকটি প্রশ্ন রয়েছে, শেষ প্রশ্ন। বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, দেখা যাচ্ছে অনেক সময় কোন্দল থাকে, অভ্যন্তরীণ কোন্দল, বিভিন্নভাবে তারা একে একের প্রতিপক্ষ হয়ে যায়। সবাই বিএনপি করে, তারপরে প্রতিপক্ষ হয়ে যায়। রাঙামাটির পরিস্থিতিটা কি? আমাদের একটি বড় রাজনৈতিক দল, এটা আপনি বলেছেন, এটা খুবই ভালো কথা। বড় রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা থাকতেই পারে, তাতে প্রতিহিংসা নয়, এবং আমাদের মধ্যে একে অন্যের প্রতি যে মারমুখী একটি মনোভাব থাকে, যে এটা নয়।
আমরা যদিও প্রতিযোগিতায় ছিলাম যে মনোনয়নের জন্য, অনেকে মনোনয়নের জন্য চেয়েছেন, ওনারা যোগ্য প্রার্থী ছিলেন বলেই ওনারা মনোনয়ন চেয়েছেন। কিন্তু আমাদের দলের যখন একজনকে মনোনয়ন দেন, অন্যদেরকে মনোনীত ব্যক্তির পক্ষে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। আশা করি আমাদের দলের মধ্যে কোনো কোন্দল নেই। সবাই একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে কাজ করে যাব জি ইনশাল্লাহ। জি জি, ধন্যবাদ আপনাকে। আরেকজন অতিথি রয়েছে আমাদের সাথে, আমি একটু আবারও তার সঙ্গে যুক্ত হতে চাই। বিপিন চাকমা, এনসিপি থেকে। আপনার কাছে আমি একটু জানতে চাই যে বিএনপি নেতার সঙ্গে কথা বলছিলাম, সেখানকার স্থানীয় নেতা। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বিএনপি জামায়াত এরা বড় রাজনৈতিক দল, তুলনামূলকভাবে এনসিপি একেবারেই নতুন, প্রথমবারের মতো এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে ফেব্রুয়ারিতে। কিভাবে আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিভাবে মোকাবেলা করবেন তাদেরকে? জি, ধন্যবাদ। এনসিপি যেহেতু নতুন দল, আমরা আসলে সেভাবে প্রস্তুতি নিচ্ছি। আপনারা সবাই তো জানেন যে গণ অভ্যুত্থানের মধ্য থেকে আসলে আমাদের একটা এই দলের জন্ম, এবং স্বৈরাচারী সরকারকে হটিয়ে আমরা যে একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য লাখো মানুষ, বাংলাদেশের সমস্ত জনগণ ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য রাস্তায় নেমেছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, তারই নেতৃত্ব দানকারী দল হচ্ছে এনসিপি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখনো হয়তো আমরা প্রকাশ্যে ভাবে জনসমর্থন দেখছি না, কিন্তু সেটা ভোটের মাধ্যমে আমরা জানতে পারবো, ভোটের ম্যান্ডেটের মাধ্যমে আমরা জানতে পারবো আসলে জনগণ কি চায়। আমাদের মূল বার্তা হচ্ছে যে জনগণ আমাদের আদর্শকে, আমাদের গণ অভ্যুত্থানের যে আন্দোলন, যে ঐক্য, যে লক্ষ্য, এই লক্ষ্যকে যারা ধারণ করবে, যারা মনে করবে যে এই দল এনসিপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে তারা নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য কাজ করবে, দেশে একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, সততা সমাজ ব্যবস্থা, একটা সহনশীল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, জনগণ যদি মনে করে তাহলে আমাদেরকে ভোট দিবে এবং আমাদেরকে ম্যান্ডেট দিবে। এটা সম্পূর্ণ জনগণের উপরে ছেড়ে দিয়েছি। জি, নিশ্চয়ই সবকিছু আসলে জনগণের উপরেই নির্ভর করে। আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে আমার, যে আমরা বিএনপিতে কোন দল দেখি, কিংবা হচ্ছে অন্যান্য বড় বড় রাজনৈতিক দলগুলোতে প্রতিপক্ষ দেখি, এনসিপিতে কি এরকম কোনো কিছু রয়েছে রাঙামাটিতে? সব দলেই ছোটখাটো কিছু কোন্দল থাকে, কিন্তু এগুলো না থাকলে এগুলো আমরা মনে করি কোন্দল হচ্ছে আসলে রাজনৈতিক অলংকার, রাজনীতিবিদদের অলংকার। কোন্দল না থাকলে প্রতিযোগিতা হয় না। কিন্তু প্রতিযোগিতার কোন্দল মাধ্যম কি দিয়ে রাজনৈতিকবিদদের অলংকার হয়? মানে প্রতিযোগিতা হতে পারে, প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, কোন্দল তো একটা সংঘর্ষ বাড়িয়ে দেয়। না, কোন্দলটাও একটা প্রতিযোগিতার অংশ। আচ্ছা, আপনি মিন করছেন যে এটা একটা প্রতিদ্বন্দ্বিতা, রাইট? ওকে, হ্যাঁ বলুন প্লিজ। না, এরকম আমাদের রাঙ্গামাটিতে এরকম কোনো কোন্দল নেই। জাতীয় নাগরিক পার্টি সবাই আমরা একসাথে কাজ করছি, এবং আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি, জনগণের সাথে মত বিনিময় করছি, জনগণকে বুঝাচ্ছি যে আমাদের সামনের পথযাত্রা কিভাবে হবে, কেমন হবে। জি, তার মানে হচ্ছে জনগণের দ্বারে দ্বারে আপনারা যাচ্ছেন এবং আপনারা বোঝানোর চেষ্টা করছেন। আচ্ছা, আমি যদি বলি বিএনপি আসলে 31 দফা, জামায়াত হচ্ছে ধর্মীয় মূল্যবোধ নিয়ে তাদের রাজনীতির চর্চা করে, এনসিপির জায়গাটা আসলে কোথায়? মানে জনগণের কল্যাণ বিষয়টা কি এরকম, না বিশেষ কিছু আছে যেটা দিয়ে আপনারা জনগণকে আকৃষ্ট করতে চাচ্ছেন? আমরা বাংলাদেশের সমস্ত জনগণকে নাগরিক মূল্যায়নে আমরা মূল্যায়িত করতে চাই, যে দেশের জনগণ নাগরিক হিসেবে পরিচিত হবে, কোন জাতি, গোষ্ঠী, ধর্ম ভেদে এটার কোনো ইয়ে আসবে না, কোনো অসঙ্গতি আসবে না, সবাই নাগরিক হিসেবে সমান অধিকার পাবে, এটাই আমাদের হচ্ছে মূল লক্ষ্য। আচ্ছা, পাহাড়ের মানুষেরা কি বলে এনসিপিকে নিয়ে, একটু মানে আপনার মূল্যায়ন জানি একটু। পাহাড়ের মানুষের ভিন্ন ধর্মী মতামত আছে, কেউ হয়তো বিভিন্ন ভাবে শুনছে, বিভিন্ন দলের মতের মানুষের কাছ থেকে শুনছে, কারণ এখানে আপনারা জানেন প্রত্যন্ত অঞ্চলে মানুষগুলো আসলে তারা মিডিয়ার থেকে বঞ্চিত থাকে ম্যাক্সিমাম সময়, তারা হয়তো জনগণের কোনো প্রতিনিধির মাধ্যম দিয়ে আকৃষ্ট হচ্ছে, তাদের কথা শুনছে, কিন্তু আমরা যখন তাদের কাছে একদম দোরগোড়ায় পৌঁছাতে পারবো, আমরা বোঝাতে পারবো তাদেরকে, তখন হয়তো বুঝবে যে আসলে আমরা কিভাবে দেশটাকে গড়ে তুলতে চাই।
ভালো নিশ্চয়ই। আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ, আপনার জনাব সাইফুল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার সম্ভবত আগে চশমা ছিল না, এখন সানগ্লাস পরেছেন, সম্ভবত রোদ সেখানে। আচ্ছা, না না, ঠিক আছে। আমরা তো বিএনপি প্রসঙ্গে নানা প্রসঙ্গে কথা বলছিলাম। একটু আরেকবার একটু আপনার সঙ্গে আসতে চাই যে আমি যদি রাঙামাটির কথা বলি, একদম তৃণমূল পর্যায়ে যারা একদম পাহাড়ি মানুষ, বাঙালি, সবাই তো আপনারা একটা সম্প্রীতি চান। এই সম্প্রীতির বন্ধনে বিএনপি আসলে কিভাবে কাজ করবে? মানে আপনারা কি এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন কিনা? ধন্যবাদ। আমাদের একটা রেইনবো নেশন, যেটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন, এই রেইনবো নেশনে আমরা সকল জাতিসত্তা, সকল সম্প্রদায়, সবাইকে মিলে পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে আমাদের 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 অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, এই কাজগুলো করতে চাই। মূলত এই কাজে কখনো কোনো সময় আমরা প্রতিরোধের সম্মুখীন হই, কখনো সহযোগিতার সম্মুখীন হই। আমি মনে করি যে এই বিষয়টা, এই সমস্যাটা এইবার বিএনপি ক্ষমতায় যদি আসতে পারে জনগণের ভোটে, আমি নিশ্চিত যে এই সমাধানের জন্য বিএনপি একাত্তা হবেন। আশা করি এই সমাধান করতে পারবো বলে, এই সমস্যা সমাধান করতে পারবো বলে আমার বিশ্বাস। জি, নির্বাচন সামনে, ফেব্রুয়ারিতে নির্বাচন, আপনারা পুরোপুরি প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনকে ঘিরে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটে গিয়েছে ইতিমধ্যে দেশে। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কি বলবেন? রাঙ্গামাটিতে কেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি? রাঙ্গামাটির আইন শৃঙ্খলা পরিস্থিতি সমতলের তুলনায় বেটার মনে হচ্ছে আমার। এরপরও ছোটখাটো যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী যদি তৎপর থাকেন, যদি অন্য কোনো বাইরের দেশ অথবা আভ্যন্তরীণভাবে কোনো স্যাবোটেজ না হয়, তাহলে আশা করি আমাদের এই সমস্যাগুলো থাকার সুযোগ নেই। এরপর আপনাকে বলি নিজে থেকেই, আমাদের নির্বাচনী কর্মকাণ্ডগুলো, প্রচারণাগুলো খুব ভালোভাবেই চলছে। আমরা প্রত্যন্ত অঞ্চলে জনগণের খুব ভালো সাড়া পাচ্ছি। আমি আশা করি দেশে ফ্যাসিস্ট সরকারের মুক্তির পর, হাসিনার পলায়নের পর আমাদের রাঙ্গামাটি জেলায় যে পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতিতে আমরা নির্বাচনে ভালো রেজাল্ট করতে পারবো বলে আমার বিশ্বাস। আচ্ছা, আমাদেরকে জনগণ সাপোর্ট করবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, এমন হয় না যে অভ্যন্তরীণ কোন্দলের কারণেও অনেক সময় দেখা যাচ্ছে নিজ দলে কোন্দল, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়? বিএনপি, আপনি শুরুতেই আমি বলেছিলাম যে বিএনপি বড় রাজনৈতিক দল, এবং আপনিও আমার সাথে একমত যে এর কারণে কি যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো রকম সমস্যা হয়, মানে কোন্দলের কারণে, সেই ক্ষেত্রে আসলে সমস্যাটা কি হবে, কিংবা কোন্দলের কারণে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হতে পারে কিনা? আমিও আমার ভাই বিপিন চাকমার সাথে একমত হতে লাগছে আমার। আমি কোন দলকে অলংকার বলবো না, তবে বড় দল যখন একটু ছোটখাটো কোন দল তো থাকবেই। এক ঘরের মধ্যেও থাকলে অনেকের মধ্যে বিবাদ বিসংবাদ হতে পারে। ঠিক আমাদের রাঙ্গামাটিতেও ছোটখাটো কোন দল আছে। এটা বড় পরিসরে যাওয়ার আগে আমাদের নেতা তারেক রহমান যেভাবে দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন, আমি মনে করি এই ছোটখাটো কোন দলগুলো মিটে যাবে এবং আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। আমরা নিজেরা মিলেমিশে এই নির্বাচনী বৈতরণীটা পার হওয়ার চেষ্টা করতে পারবো। সবাইকে ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। বিপিন চাকমা আমাদের সঙ্গে রয়েছেন এখন পর্যন্ত। আমরা একটু আবার আপনার কাছে আসতে চাই, আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপি জামায়াত যদি বলি, তাহলে তো অনেক বড় রাজনৈতিক দল তারা। সেই ক্ষেত্রে আপনারা একেবারে নতুন। দেখা যাচ্ছে যে ভোটের কার্যক্রম, ভোট পরিচালনার ক্ষেত্রে একটা অর্থনীতির ব্যাপার থাকে, একটা ব্যয়ের ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে আসলে ব্যয়ের বিষয়টি আসলে আপনাদের কিভাবে নিয়ন্ত্রিত হবে, কিংবা আসলে সেই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? কিংবা এনসিপি কি একদমই সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে খুব সাধারণভাবেই আসলে মানুষকে কাছে পেতে চাইছেন কিনা? বিভিন্ন রকম আপনাদের
প্রেক্ষাপট বিবেচনা থাকতে পারে, সেই বিষয়গুলো একটু জানাতেন। আচ্ছা, গতকালকে এই বিষয়ে হাসনাত ভাইয়ের একটা খুব মেসেজ ছিল, সেটা হচ্ছে যে আহ, কোনো মানুষকে টাকা না দিয়ে, অর্থর প্রলোভন না দিয়ে, কোনো তোষামোদি না করে কেউ যদি আমাদেরকে আহ, আমরা যদি 500 ভোটও পাই, তাহলে আমরা মনে করবো যে এই 500 ভোটই হচ্ছে আমাদের সপক্ষের মানুষ। তো এটাই আমাদের যথেষ্ট। আসলে আমরা চাই যেন পূর্বের যে রীতি, পূর্বের যে কালচার, সেই কালচার থেকে বেরিয়ে আমরা একটা নতুন আহ কাঠামো গড়ে তোলার, রাষ্ট্রীয় কাঠামো তো অবশ্যই, সে সাথে সামাজিক কাঠামো, যে পূর্বের ধারাবাহিক ভাবে যেভাবে চলে আসছিল, যে ভোটের সময় দেখা যায় অনেকেই টাকার বান্ডিল নিয়ে মানুষের দোরগোড়ায় যায়, কাউকে 500-1000 টাকা দিয়ে আসলে ভোট কিনে বা ভোট বিক্রি হয়ে যায়। তো আচ্ছা। সেই ব্যবস্থাটা যাতে এই নির্বাচনে না হয়, এই নির্বাচনে যাতে সেই ব্যবস্থাটা না থাকে, আমরা আমাদের দল থেকে যেভাবে আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি, মানুষের কাছে অ্যাওয়ারনেস তৈরি করছি, আমরা আশা করব অন্য দলগুলোও যেন এভাবে আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা হয়, যে টাকার যে ছড়াছড়ি নির্বাচনের সময়, এই ব্যবস্থাটা যেন আহ, সব রাজনৈতিক দলগুলোই যেন একভাবে মেনটেন করে। জি, আপনাদের আমি ক্ষেত্রে একটু আশা করি ব্যতিক্রম জানলাম এবং বিষয়টি ভালো লাগার মতো। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য রোড টু পার্লামেন্টে। স্বাগত আরও একবার মধুমতি ব্যাগ রোড টু পার্লামেন্টে। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো পা রাখছেন ভোটের ময়দানে। তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জার। এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, প্রত্যাশার কথা। গণঅভ্যুত্থান হওয়ার পরে আমরা দীর্ঘ বছর যে ভোট দিতে পারি নাই, আমরা সুষ্ঠু যে ভোট, আমার অধিকারটা আমি দিতে পারি নাই। এবার অবশ্যই আমাদের আবেগ কাজ করতেছে। আমরা জীবনের প্রথমবার যে কোনো একটি মার্কায় ভোট দেব। আমাদের বয়সে যে ভোটাররা, আমরা কখনোই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি, যার মাধ্যমে রাঙামাটি জেলার উন্নয়ন হবে এবং সকল সম্প্রদায়কে নিয়ে কাজ করতে পারবে। সেই প্রার্থীকেই সাধারণ শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করবে বলে আমি মনে করি। দীর্ঘ 16 বছর পর একটা গণতান্ত্রিক পরিবেশ একটা নির্বাচন হতে যাচ্ছে। নিরপেক্ষ যদি প্রশাসন যদি থেকে থাকে, আশা করি একটা সুন্দর সুস্থ পরিবেশে একটা নির্বাচন হবে। আমরা চাচ্ছি হলো যে এখানে একজন যোগ্য ব্যক্তি আমাদের এখানে আসুক। নির্বাচন করার মতো কি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি? আগে এসব করুক, এরপরে নির্বাচন আসুক। আমরা নির্বাচনের বিপক্ষে না, আমরা তাদের দ্রুত নির্বাচন দিয়ে দিক। তার আগে দ্রুত সংস্কার, বিচার, সনদ বাস্তবায়ন এবং আইনি ভিত্তি, এই গ্যারান্টির পরেই নির্বাচন আসুক। আমরা তরুণদের কথা জানছিলাম, তরুণরা আসলে কি চায়, তাদের ভাবনা কি নির্বাচন ঘিরে, সেই সব প্রসঙ্গে আমরা জানছিলাম। এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলার সভাপতি নির্মল বড়ুয়া মিলন। নির্মল বড়ুয়া মিলন, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু নির্বাচন নিয়ে কথা বলতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন, একটু জানতে চাই যে রাঙামাটির রাজনীতির হালচালটা কেমন, আপনার কাছে কি মনে হয়? প্রথমে আপনাকে ধন্যবাদ এবং যারা ডিবিসি নিউজের দর্শক শ্রোতা ওনাদেরকেও ধন্যবাদ, সেই সাথে ডিবিসি নিউজের যারা কলা কৌশল আছেন সবাইকে ধন্যবাদ। আসলে আমরা দীর্ঘ 17 বছর এমন একটা জায়গায় ছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন আশা করাই যাচ্ছিল না। তো সে জায়গার মধ্যে এখন 15 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের কথা বলছে, কিন্তু আমরা এখনো যে আগের অবস্থায় রয়ে গেছে, যে আপনার যে নির্বাচনী পরিবেশ, যে সংস্কার করে যে নির্বাচনী পরিবেশ রাঙামাটিতে, এটা আমরা এখনো আমাদের দৃষ্টিতে আসে নাই। আমরা মনে করছি যে জনসাধারণ যে আপনার গণ অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচন আশা করছে, সে নির্বাচন আপনার অন্তর্বর্তীকালীন সরকার যদি দিতে হয়, ওনাকে আগে এখানে সংস্কারগুলো করতে হবে। আমরা সংস্কার বলতে যে সমস্ত জায়গাগুলো বুঝাইতে চাচ্ছি, ধরেন আপনার সীমান্ত এলাকায় এবং অন্য আপনার যে এখানে পার্বত্য অঞ্চলের যে আপনার দুর্গম এলাকাগুলো ছিল, এখানে দেখা যাচ্ছে যে আগে তারা আধিপত্য বিস্তার করে কেন্দ্রগুলো দখল করে নিত। তো সে সমস্ত জায়গাগুলো কিন্তু 15 মাসে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারেনি। আমরা জনগণ এই জায়গার মধ্যে মনে করে যে কাজ করেনি, কাজ করা উচিত এবং নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনটা
নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সবাইকে নিয়ে যাতে আনন্দ উৎসবমুখী পরিবেশে নির্বাচনটা হয় এত বছর পরে। তাই এই জায়গাটার মধ্যে সরকারের উচিত যে আগে আপনার যে রাষ্ট্রের যে সমস্ত জায়গাগুলা আপনার সংস্কার করা, নির্বাচনী সংস্কার, এই সংস্কারটা করা জরুরি। এবং পাশাপাশি হলো যে নির্বাচনী পরিবেশ, এখানে আপনার যে পার্বত্য অঞ্চল, আপনারা জানেন যে পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলের পার্শ্ববর্তী দেশের যে এখানে একটা কিছু ক্ষতি করা বা এখানে উচ্ছৃঙ্খলতা ছড়িয়ে দেওয়া, এখানে উস্কানি দেওয়া, এখানে গুজব রটানো, এটার জন্য প্রভাকাণ্ড রটানোর জন্য এই রাঙ্গামাটি পার্বত্য জেলায় সবকিছু এখানে বিদ্যমান আছে। এই জায়গা থেকে আমাদের জনগণ এবং আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বোঝাপড়া হওয়া এখনো দরকার আছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার যাতে আপনার খুব দ্রুততম সময়ের মধ্যে আর কোনো সময় যাতে ওনারা নষ্ট না করে, এই জায়গার মধ্যে আমরা রাঙ্গামাটি পার্বত্য জেলার 299 আসনে নির্বাচনী সংস্কারগুলা আমরা বিদ্যমান যাতে দেখতে পাই, যাতে আমাদের কাছে প্রদর্শিত হয় এবং জনগণ এই আশাটাই প্রত্যাশা করেন। আচ্ছা, আপনার কাছে আমি আরেকটি বিষয়, আপনি সংস্কারের বিষয়ে বারবার বলছেন, মানে সংস্কার বলতে মূলত নির্বাচনী সংস্কার, অর্থাৎ ভোট কেন্দ্রে যাতে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, ভোট কেন্দ্র দখল না হয়, এই বিষয়টি তো চাচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে তো আইন শৃঙ্খলা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে এবং সরকারের সদিচ্ছা থাকতে হবে। সেই প্রসঙ্গটাকে কি আপনি মেন করছেন? জি, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি একেবারে ঠিক জায়গায় ঠিক কথাই বলেছেন যে আমরা নির্বাচনী সংস্কার বলতে, আমি একটা আপনাকে উদাহরণ দিয়ে বলতে চাই, এটা আপনার ব্যক্তিগত কোনো রেস থেকে না। ধরেন আপনার আমাদের রাঙ্গামাটি পার্বত্য জেলায় যে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে অনেকগুলো সীমান্ত এলাকা রয়েছে, সীমান্ত এলাকাগুলোর মধ্যে যে সমস্ত ভোট কেন্দ্রগুলো আছে, কিছু কিছু ভোট কেন্দ্র হেলিকপ্টারে করে নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে ভোটগুলা গ্রহণ করা হয়। ওখানে বেশিরভাগ নির্বাচনের দায়িত্ব থাকেন আপনার আইন শৃঙ্খলা বাহিনী বলতে বিজিবিরা থাকেন। এখানে বিজিবিরা আমরা দেখেছি যে পরপর 3টা নির্বাচনে ওনারা কোনো ভূমিকা রাখতে পারে নাই। ওই সমস্ত এলাকাতে আপনার আধিপত্য বিস্তার করে কেন্দ্র দখল করে ভোটগুলা তারা গ্রহণ করেছে। ওখানে একটা দল, একটা ব্যক্তি, একটা প্রতীকে ছাড়া আর কারো ওখানে ভোটের অংশগ্রহণ বা কথা বলারও সুযোগ থাকে না। এই জায়গাটার মধ্যে আমি মনে করি যে সরকার এখনো হাত দেয়নি, এটা দ্রুততম সময়ের মধ্যে হাত দিয়ে এটা বিদ্যমান করা উচিত এবং যারা এখানে জনপ্রতিনিধিত্ব করবেন এবং যারা ভোট দেবেন তাদের যাতে আস্থাটা অর্জন করতে পারে সরকার। জি, আমি আপনার কথা প্রসঙ্গ ধরে আরেকটু বলতে চাই, এই যে পেশি শক্তি, কালো টাকা, এই সব মোকাবেলায় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা সরকারের সচেতনতা তো আপনারা চাচ্ছেনই, মানে তারা যেন প্রপার ওয়েতে কাজ করে, সেই সাথে জনসাধারণ যারা আছে তাদেরও কি সচেতন হওয়ার প্রয়োজন নেই? আপনার কি মনে হয়? আসলে জনসচেতনতা থেকেই তো আপনার গণ অভ্যুত্থান, জনগণ সচেতন হয়েছে বলেই তো গণ অভ্যুত্থানটা ঘটেছে। একটা রাতারাতি যারা ভোট করেছে, একটা আপনার পতিত সরকার কেন পালিয়ে গেছে? এটা দেশের জনগণ চেয়েছে বলেই তো ওনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হ্যাঁ, এটা ঠিক। কিন্তু আমি ধরে নিলাম যে রাঙ্গামাটির যদি জনগণ মনে করে যে না, আমরা একটা সৎযোগ্য নেতৃত্ব বেছে নেব, আমরা পেশি শক্তি, কালো টাকার কাছে মাথা নত করবো না, সেই ক্ষেত্রে রাঙ্গামাটির জনগণ কি সেটা করতে পারবে? আমি সেই বিষয়ে আসলে জানতে চেয়েছিলাম আপনার কাছে। আচ্ছা, অশেষ ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ। আপনি অনেক গুছিয়ে সুন্দর করে কথাটা মূল জায়গায় এনেছেন। আমি এই জায়গার মধ্যে বলবো যে এখানে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসন এখানে রয়েছে, ওনারা প্রথমে হলো যে আগের যে গণ অভ্যুত্থানের আগে যে সরকারটা ছিল কিছুটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা হলো যে আপনার 15 থেকে 10%, আপনার 85% কিন্তু আগের জায়গায় রয়ে গেছে। এটা হলো এটা প্রশাসন। এখন প্রশাসনের সাথে যে প্রশাসন যন্ত্রের সাথে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো রয়েছে তাদেরও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে জনগণ এই জায়গাটা সরকারের কাছ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের কাছ থেকে চাচ্ছে। আমরা যেহেতু তৃণমূল পর্যায়ে কাজ করি, আমরা খুব ভিতরে যে মানুষের আকাঙ্ক্ষার কথাটা মানুষ কি চায় এই জায়গাটার থেকে আমরা যেটা জানতে পেরেছি, যেটা বুঝতে পেরেছি, সেটা আপনার মাধ্যমে আমি একটু দেশবাসীকে, এমন আমাদের যারা নতুন ভোটার ওনাদেরকেও একটু আমি শেয়ার করতে চাই। বিষয়টা হচ্ছে যে জনগণ এখনো তার যে ভোট কেন্দ্রে যাবে, যে তার যে প্রতীকে উনি ভোটটা দেওয়ার ইচ্ছে, যিনি আগ্রহী, ওই জায়গাটার মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন এই আস্থাটা অর্জন করতে পারেন নাই এবং এই পরিবেশটা এখনো বিদ্যমান নাই। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে ঠিক আসবো না, নির্বাচন প্রসঙ্গে আসবো। গণভোট নিয়ে কথা হচ্ছে, জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে, রাঙ্গামাটির পরিস্থিতি কি আসলে? আপনারা আসলে কিভাবে ভাবছেন বিষয়টিকে? আসলে আমরা তো জনগণ যেটা ভাবে তার মধ্যে আমরাও জনগণের একটা অংশ। কারণ আমরা কখনো
জনগণের শাসক হব না, শোষক হব না, আমরা জনগণের সেবক হব। আমরা যদি কখনো, আমি বা আমার পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে কোদাল মার্কা প্রতীক নিয়ে যিনি এখানে সংসদ সদস্য নির্বাচিত হবেন, উনি জনগণের সেবক হবেন, সে জায়গা থেকে আমরা একটু বলতে চাই যে জনগণ কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোটের জন্য কিন্তু অপেক্ষা করতেছে। কিন্তু দেখেন, আমরা যখন হয় একটা মাঠে, তখন কিন্তু আমরা উৎসব মুখর সবাই টিকিট নিয়ে বাহির থেকে কিন্তু ব্যস্ত থাকি। যখন কিন্তু ঠিক সময় দেখা গেল যে আপনার বিমান ডিলে হলো, টিমটা আসতে 2 ঘন্টা দেরি হচ্ছে, এটার জন্য দায়ী কিন্তু যারা আয়োজক তারা। আমি যদি আপনাকে একটু বুঝাইতে পারি। জি, আপনার কাছ থেকে অনেক প্রসঙ্গই আসলে আলোচনা করা গেল, অনেক কিছুই শুনলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আমরা তরুণদের ভাবনা শুনলাম, রাজনীতিকদের কথা তো শুনছি, আরও শুনবো। এই মুহূর্তে একটা আমাদের বিরতিতে যেতে হবে। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। নিচে একটা বিরতি, ফিরছে একটু পরে। স্বাগত আবারও, দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হুসাইন। মোহাম্মদ ইকবাল হুসাইন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনার কাছে একটু জানতে চাই যে সামনে নির্বাচন, ফেব্রুয়ারিতেই নির্বাচন ঘিরে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বর্তমান অবস্থা জানতে চাই, বিশেষ করে রাঙ্গামাটিতে, কি বলবেন আপনি? থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শকদেরকে ধন্যবাদ। নির্বাচনকে ঘিরে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক রাখা যায়, আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং আপনারা শুনে খুশি হবেন যে এই মুহূর্তে রাঙ্গামাটির আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। এবং আমাদের যে আপনি নিশ্চয়ই জানেন, এই জেলায় আমি একটু ইন্টারাপ্ট করব আপনাকে। আপনি জাস্ট একটু পেছনে যদি বসতেন তাহলে আপনার পুরো মুখটা আমরা পেতাম, মাথাটা কেটে গিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এবার প্লিজ আপনি বলুন। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানছিলাম আপনার কাছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন ভালো এবং এই ভালো পরিবেশটা টিল ইলেকশন আমরা বজায় রাখার জন্য আমরা সচেষ্ট আছি। আশা করি ইনশাআল্লাহ ভালো থাকবে। মানে আপনারা কাজ করে যাচ্ছেন, তাই তো? কিন্তু আমরা দেখেছি যে পাহাড়ে বিভিন্ন ধরনের সংগঠন থাকে, বিভিন্ন রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দলের মধ্যে কোন্দল রয়েছে। এই বিষয়গুলো আসলে কিভাবে সমাধান করছেন আপনারা? কিভাবে এই বিষয়গুলো ট্যাকেল দিবেন? কোনো পরিকল্পনা রয়েছে কিনা নির্বাচনকে ঘিরে? অবশ্যই আমাদের পরিকল্পনা আছে। আপনি নিশ্চয়ই জানেন যে সমতলে যে 90% অধিক বাঙালি, কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠ বাঙালির পাশাপাশি আরো কিছু নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এখানে বিরাজমান রয়েছে, যেমন চাকমা, মারমা, তঞ্চঙ্গা, পাংখোয়া ইত্যাদি ইত্যাদি। ওদের কিছু স্থানীয়ভাবে কিছু আঞ্চলিক সংগঠন রয়েছে। এই সবগুলো সংগঠন, সবগুলো জনগোষ্ঠী মিলেই তারা সবাই ভোটার। সমস্ত ভোটাররা যেন জাতি, ধর্ম, শ্রেণী, বর্ণ, গোত্র নির্বিশেষে একদম নির্বিঘ্নে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারে, তার জন্য আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দরকার সেটা আমরা বজায় রেখেছি। আশা করি এই বজায় থাকার ব্যাপারটা যাতে করে টিল ইলেকশন অব্যাহত থাকে সেটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, কিছুদিন আগে আমরা খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটতে দেখেছি। রাঙ্গামাটিতে তো এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মতো পরিবেশ এখন পর্যন্ত নেই। আপনারা সেটা ভালো বলতে পারবেন অবশ্যই নির্বাচনকে ঘিরে। শিওর, আপনি ঠিকই বলেছেন। খাগড়াছড়িতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যদিও বা সেটা ধারণা করা হয় যে এটা মিস ইনফরমেশন বা ডিস ইনফরমেশনের কারণে এটা হয়েছে। সেটা আমরা আমাদের এখানে যেন না আসে তার জন্য আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা পুরো পুলিশ ফোর্স সর্বক্ষণ আমরা সজাগ ছিলাম এবং আমরা আমরা ডিসমেন্টেল করতে ইনশাআল্লাহ সমর্থ হয়েছি। আশা করি ভবিষ্যতেও এই ধরনের কোনো ভুল তথ্যের উপর ভিত্তি করে কোনো গুজব যেন আমাদের এখানে ছড়িয়ে না পড়ে এবং তার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয়, তার জন্য আমরা সব সময়ই সচেষ্ট আছি। আমার শেষ প্রশ্ন, যে নির্বাচনকে ঘিরে কোনো ধরনের যদি সহিংসতা কিংবা কেউ যদি অভিযোগ করে আপনাদের কাছে, সেই পরিস্থিতিগুলো আসলে কিভাবে আপনারা মোকাবেলা করেন? বাঙালি হোক, পাহাড়ি হোক, কিংবা যেভাবেই হোক, যে কেউ, রাজনৈতিক দল হোক। হ্যাঁ, অভিযোগ তো করতেই পারে যে কেউ। অভিযোগ করলে আমরা সেটা অ্যাড্রেস করি, ডেফিনেটলি অভিযোগের কোনো সারবত্য আছে কিনা, এবং সে অনুযায়ী আমরা অবশ্যই ব্যবস্থা নিই এবং নিব ইনশাআল্লাহ। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন।